ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আমরা সাইমনের দাদার ঘটনার প্রথম পর্ব দেখেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। তো রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করল ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গত রাতে দেখার স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্ন দেখেছিলেন যে কোনো একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটির হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জেনেই স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই ঘেটে বলে দিলেন যে এর অর্থ হচ্ছে, সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল লাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থা, স্বপ্নের অর্থ দুয়ে দুয়ে চার মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোনো ডেমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর দুইজন সহযোগী মিলে মারিয়ার এক্সরসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সরসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেমন সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করেনি। বিধায় এক্সরসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতরে এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল, সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে, আর তার 2 পায়ের মাঝে একটা বাঁশের কঞ্চি রাখা, তার মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজিও করতেন। চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেরি দম্পতির বাসায় ফিরে আসে, আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড়ো হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে। আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল। সেই সময় মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে চড় দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল, আর তা দেখে মারিয়ার মা অজ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটনে দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে, আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি, বা আমার দাদুও আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সরসিজম। মারিয়াকে তার ঘরে 4-5 জন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। অবশেষে আমার দাদু আর ফাদার মিলে বিছানার চারপাশে ঘের দিয়ে সেই ঘেরের ভেতর একটু শাবল মাটিতে পুঁতে দেন, আর মারিয়া একেবারে চুপ হয়ে যায়। আমার দাদু বলেছিলেন এভাবে নাকি কোনো শয়তানকে বশ করা যায়। তখন মারিয়াকে জিজ্ঞেস করা হয় সে কেন মারিয়াকে ধরেছে। এই কথা শুনে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়ার গলায় শয়তানটি বলছিল তার নাম হচ্ছে নারুস। নারুস নাকি মারিয়ার ভাই। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, আর এর মানে জিজ্ঞাসা করতে মারিয়া বলতে থাকে কবিরাজের দেয়া রক্ত আর জমিতে পড়ে থাকা পাখির মাংস খেয়ে তারা নাকি নারুসকে আহ্বান করে। কিন্তু ততদিনে মেরি দম্পতি অলরেডি নাকি প্রেগনেন্ট ছিল মারিয়ার সাথে, তাই নারুস নাকি জন্ম নিতে পারেনি, কিন্তু হিসেবে মারিয়ার সাথে একই শরীরে বসবাস করতে শুরু করে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, আর আমার দাদু বাইবেল হাতে ভার্স পড়া শুরু করেন। উনি বারবার মারিয়ার সামনে ক্রস আঁকছিলেন, আর নিজের গলায় থাকা ক্রস মারিয়ার শরীরে লাগাচ্ছিলেন, আর মারিয়া আর চিৎকারে ভেসে যাচ্ছিল এলাকা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়, আর ঘরের গুপিবাতি বাতাসের ঝটকায় নিভিয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাটাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিসফিস করে বলছে, গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভিতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয়, আর আনতে গিয়ে আমার দাদুর এক পায়ের মাঝে বাঁশের ছোট গঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন, কিন্তু উনি হাল ছেড়ে দেননি। কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি।
মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকারভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে একসময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর একটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন, এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় আর কোথায় যেন চলে যায়, আর সবার কানে বাজেভাবে হাসার আওয়াজ শোনা যায়। কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটা জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও সুনির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোনো একটা মনে কোনো কিছু একটা পড়ে মন্ত্র পড়ে এটা করা, কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা ঘুরে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ সার্টেনলি কিছু বলেনি। মারিয়ার বাবা মারিয়া ওইভাবে মরে যাওয়ার পর থেকে পাগল হয়ে গিয়েছিলেন আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন উনি। মারিয়ার মা সব কিছু নিজ চোখে দেখে পাথর হয়ে গিয়েছিলেন। মানুষের বাসায় ভিক্ষা করে খেতেন, কিন্তু কখনো ভিক্ষার জন্য উনি কারো কাছে কিছু চাইতেন না, চুপ করে থাকতেন। আর আমার দাদুর পায়ের অংশে মারিয়ার কামড়ের পর সেই অংশ পচে গিয়ে 1 মাসের মাঝে আমার দাদুও মারা যান। ডেভিল আমার দাদুকে স্বপ্নে সাবধান করেছিল, কিন্তু দাদু বুঝেননি, তাই আজ উনি আমাদের মাঝে নেই। ডেভিল তার ওয়ার্নিং পূরণ করে দেখিয়েছিল। সাইমন তার দাদু এরিকের মুখে তার দাদু অর্থাৎ এরিকের দাদুর ঘটনা শুনে নাকি এরিক দাদুকে জিজ্ঞাসা করেছিল যে সে কবিরাজি করে কিনা, কারণ সাইমন ছোটবেলা থেকে এই শহরে বড় হয়েছে আর গ্রামে বেশি একটা থাকেনি, তাই তার জানা ছিল না। সাইমনের কথা শুনে তার দাদু বেরিয়ে এসেছিল, কিন্তু কিছু নাকি বলেনি। সাইমনের ঘটনা শেষ হবার পর আমি আর সাইমন দুজনে আবার চা নিয়ে দোকানে বিল পরিশোধ করে চলে আসি। কিন্তু আস্তে আস্তে আমি ভাবছিলাম একজন দাদুর নিজের দাদুর ঘটনা অর্থাৎ বড় দাদুর ঘটনা কিভাবে লিখি। আমি অবশেষে যতটুকু পেরেছি লেখার ট্রাই করে লিখে পাঠিয়ে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।